সকলে চলবে না, আমাকে জানতে হবে এই নিরাজপুর রাজ্যের মধ্যে আগামী শুক্রবার কার কন্যার বয়স 12 বছর পূর্ণ হতে যাচ্ছে। এইটা আছিস রাজ জ্যোতিষী এবার আপনি ভালো করে গণনা করে দেখুন আগামী শুক্রবার এই নিরাজপুর রাজ্যের মধ্যে কার কন্যার বয়স 12 বছর পূর্ণ হতে যাচ্ছে। খুলে বলুন, আমি আপনাকে অবদান করলাম, খুলে বলুন। যাবো না, কন্যা তো আপনার ঘরে আছে। আপনার কথার অর্থ আমি ঠিক বুঝতে পারছি না, খুলে বলুন কি বলতে চায়। যাবো না, আপনার উজির কন্যা মা রূপবাণীর বয়স আগামী শুক্রবার দিন 12 বছর পরে হতে যাচ্ছে। উত্তম রাজ্যবেশী, এবার আপনি আসতে পারেন। কন্যার সন্ধান করতে, কিন্তু অজিরালা এখন পর্যন্ত ফিরে আসছে না কেন? তবে কেউ অজিরালা 12 বছর কন্যার সন্ধান পায়নি। জাহাপনার জয় হোক। আপনাকে আদেশ করেছিল 12 বছর কন্যার সন্ধান করতে, আপনি তা পেরেছেন না জনাব, আপনার আদেশে মতো আমি চলে গিয়েছিলাম আপনার এই নিরাজপুর রাজ্যে। জীর্ণ কুঠিরি থেকে মহল পর্যন্ত ঘুরে দেখে এলাম, কোথাও তো আমি 12 বছরের যুবতী কন্যার সন্ধান করতে পারি। সমস্ত রাজ্যময় ঘুরে 12 বছর কন্যার সন্ধান করতে পারেননি, কিন্তু আমি রাজমহলে বসে সে কন্যার সন্ধান করতে পেরে। আলহামদুলিল্লাহ, তাই যদি হয় জনাব একটিবার বলুন কে সে কন্যা, তার নাম কি, তার বাড়ি কোথায়? আপনি জানতে চান? তাহলে শুনুন, এই নিরাজপুর রাজ্যের মধ্যে আগামী শুক্রবার আপনার একমাত্র কন্যা মা রূপবাণীর বয়স 12 বছর পূর্ণ হতে যাচ্ছে। তাই তোমার অনুরোধ, আমার একমাত্র সন্তান বাচ্চাকে মা খাওয়ার জন্য একমাত্র কন্যা মা রূপবাণীকে আমি আশানন্দনের সঙ্গে উজিরে কন্যার হবে বিয়ে। এত বড় আনন্দের কথা জনাব। তবে ভাবছি, এতে আর ভাবনার কি আছে? মানে ভাবছি বিয়েটা তো একটা পুতুল খেলা নয়, আজ খেললো কাল রাস্তায় ছুটে ফেলে দিল। একটি বার ভেবে দেখুন, আপনি যদি আমার প্রস্তাব মেনে নিন, তাহলে প্রয়োজন হলে এই নিরাজপুর রাজ্যটা আমি আপনার নামে লিখে দেব। মাফ করবেন না, আমি একজন পিতা হয়ে এমন সর্বনাশ আমার মেয়ের করতে পারবো না জনাব। আমি 12 দিনের সন্তানের সঙ্গে আমার মা রূপবাণীকে কোনোদিন বিয়ে দিতে পারি না। আপনি শুধু আমার উচিত নয়, আপনি হচ্ছেন আমার বড় ভাই। তাই তোমার একমাত্র সন্তান বাচ্চাকে না তোমার কর্তব্য তো আপনার রয়েছে। তাই তোমার অনুরোধ, আমি মাফ করবেন জনাব। আপনার একমাত্র পুত্র রহিমী বাদশাকে বাঁচাতে গিয়ে আমার একমাত্র সন্তান মা রূপবাণীকে মৃত্যুর মুখে আমি ঠেলে দিতে পারি। তার পূর্বে কি একটি বার আপনি ভেবে দেখেছেন এই আপনার কার সম্মুখে দাঁড়িয়ে আপনি কথাগুলো বলছেন? আমি বুঝতে পারছি জনাব, আপনি হতেন নিরাজপুরের রাজ্যের মহা অধিনায়ক। আপনার সম্মুখে দাঁড়িয়ে আমি কথা বলছি, আমি পারবো না এমন হীন কাজ করতে। আপনি যদি আমার আদেশ অমান্য করেন
তার পরিবর্তে আপনার কি শাস্তি হতে পারে? আপনার শাস্তি আমি মাথা পেতে নেব। ও দয়ালা, আজকে যদি আপনার একমাত্র সন্তান তাকে মাথা বাঁধতে এত কঠোর হতে পারেন, এত নির্মম হতে পারেন, তবে কি আমি পারি না আমার একমাত্র সন্তান রহিম বাচ্চাকে মাথা বাঁধতে একটু কঠোর হতে, একটু মাথা বাঁধতে বলুন। শেষবারের মতো আমি আপনাকে বিশ্বাস করছি। মুস্তাফি, মাফ করবেন জনাব, আপনিও আমার শেষবারের মতো আমার কথাটা মেনে শুনে রাখুন। আমার মেয়েকে প্রয়োজন বোধে তার গলার মধ্যে কলসি বেঁধে সাগরের পানিতে ডুবিয়ে মারব, তবু আমি 12 দিনের সন্তানের সঙ্গে বিয়ে দিয়ে আমার মেয়ের জীবনটাকে আমি মাফ করুন। যাদের সামান্য করে যে অপরাধ আপনি করেছেন, তাই তো ভাবছি আপনাকে কি শাস্তি আমি দিতে পারি, তাই তো ভাবছি আপনাকে কি শাস্তি সুযোগ দিলাম। বলো হত্যারাধে জল্লাদ। বিশ্বাস করতে বিশ্বাস করেছে জানি না কোন পায়ে মুখ খালি করতে হবে। আদেশ করে দেওয়া না। জল্লাদ এই মুহূর্তে উজির সাহেবকে বন্দি করে নিয়ে যাবে মধ্যভূমিতে, তারপর তাকে হত্যা করে তার জনককে আমাকে উপহার দেবে। নিয়ে যাও। চলে আসেন উজির সাহেব। জনাব, আমি চলে যাচ্ছি, মৃত্যু আমাকে হাত ছাড়িয়ে দিয়ে যাচ্ছে, তবে যাবার পূর্বে আমি আপনাকে একটি কথা বলে যাচ্ছি। কি কথা উজির আমার? আপনার এই অন্যায়ের আদেশ আমি পালন করতে চলে যাব। ওই মধ্যভূমিতে আমি আমার জীবন থেকে বিসর্জন দেওয়ার জন্য, তাতে আমার কোনো আপত্তি নেই। তবে আপনার কাছে আমার একটি মাত্র আপত্তি, যে অন্যায় ভাবে আমাকে হত্যার আদেশ আপনি আমাকে দিয়েছেন, আর আদেশ আমি মেনে নিয়েছি। আপনার কাছে কর্তরি আমার বিনতি অনুরোধ, এমনি ভাবে অন্যায় ভাবে আদেশ নিয়ে আমার মেয়েকে আপনি ছিনিয়ে নেবেন না, ছিনিয়ে নেবেন না। চলে আসেন উজির সাহেব। জানি খোদা, অন্যায় ভাবে উজির সাহেবকে আমি হত্যার আদেশ দিয়েছি, কিন্তু কি করবো? নইলে যে আমার এই একমাত্র সন্তান রহিম বাচ্চাকে বাঁচাতে পারবো না। এই সিংহাসনে বসে আজ আমি অন্যায় আদেশ দিতে বাধ্য হয়েছি, কিন্তু কেন আদেশ সাথে আমি অন্যায় আদেশ দিয়েছি আমার সন্তানকে বাঁচাতে। আমি